ইন্টারনেট একটা বিশাল উন্মুক্ত মহাসড়ক, কিন্তু এই ব্যস্ত রাস্তার মাঝখান দিয়েই কিভাবে আমাদের অত্যন্ত গোপনীয় তথ্যগুলো নিরাপদে গন্তব্যে পৌঁছায়। আজকের এই আলোচনায় আমরা নেটওয়ার্ক সিকিউরিটির সেই জটিল অথচ দারুণ ইন্টারেস্টিং বিষয়গুলোই খুব সহজ করে বোঝার চেষ্টা করব। এটা অনেকটা ডিজিটাল দুনিয়ার দুর্ভেদ্য দুর্গ ভেদ করার মতো একটা চমকপ্রদ যাত্রা। একটু ভাবুন তো, সম্পূর্ণ একটা পাবলিক নেটওয়ার্ক যেখানে যে কেউ ওত পেতে থাকতে পারে, সেখান দিয়ে যাওয়ার সময়ও আমাদের মেসেজগুলো কিভাবে একেবারে 100 ভাগ গোপন থাকে। ডিজিটাল দুনিয়ায় আমাদের তথ্যে আড়ি পাতার ঝুঁকি কিন্তু আক্ষরিক অর্থেই পদে পদে। আর ঠিক এই জায়গাতেই গেম চেঞ্জার হিসেবে কাজ করে নিশ্ছিদ্র কিছু নিরাপত্তা ব্যবস্থা। তো আজকের রোডম্যাপটা কি? চলুন ধাপে ধাপে এগোই। ১. ক্রিপ্টোগ্রাফির বেসিক বা ফান্ডামেন্টালস। ২. মেসেজ সিকিউরিটির মূলনীতি। ৩. কিভাবে ডিজিটাল সিগনেচার তৈরি হয়। ৪. ইন্টারেস্টিং একটা ব্যাপার, কি ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। এবং ৫. প্রতিদিন আমরা যে ইন্টারনেট সিকিউরিটি প্রোটোকলগুলো ব্যবহার করি। চলুন একদম গভীরে যাওয়া যাক। পর্ব ১, ফান্ডামেন্টালস অফ ক্রিপ্টোগ্রাফি, অর্থাৎ সবার চোখের সামনেই কিভাবে তথ্য লুকিয়ে রাখা যায়। ডিজিটাল প্রতিরক্ষার প্রথম ধাপের মূল মন্ত্রই হল সবার চোখের সামনেই তথ্য থাকবে, কিন্তু কেউ বিন্দু বিসর্গও বুঝবে না। ক্রিপ্টোগ্রাফি মূলত এমন একটা বিজ্ঞান যা অননুমোদিত কাউকে ধারে কাছেও ঘেঁষতে দেয় না। এর সবচেয়ে বেসিক কনসেপ্ট হল এনক্রিপশন। ব্যাপারটা খুব সোজা। ধরুন একটা সাধারণ মেসেজ, যাকে আমরা বলি প্লেইন টেক্সট। এনক্রিপশনের কাজ হলো এই মেসেজটাকে একটা অ্যালগোরিদম বা সাইফার ব্যবহার করে পুরোপুরি একটা দুর্বোধ্য ফরম্যাটে বদলে দেওয়া। এই বদলে যাওয়া রূপটাই হলো সাইফার টেক্সট। ডেটা চুরি ঠেকাতে এটাই কিন্তু আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। এখন সাবস্টিটিউশন সাইফার বা ROT13 মেথডের দিকে তাকালেই বোঝা যায় কিভাবে এই ম্যাজিকটা কাজ করে। প্রতিটি অক্ষরকে একটা নির্দিষ্ট সংখ্যা অনুযায়ী জাস্ট সরিয়ে দেওয়া বা রোটেট করা হয়েছে। যেমন ধরুন H হয়ে গেল U, ব্যাস মেসেজের চেহারা পাল্টে গেল। এটা কিন্তু তথ্য লুকিয়ে রাখার একদম শুরুর দিকের একটা পদ্ধতি। জুলিয়াস সিজারও নাকি এমন কৌশল ব্যবহার করতেন, তাই একে সিজার সাইফারও বলা হয়। যদিও আজকের দিনে এসব ক্র্যাক করা ডালভাত, তবুও ক্রিপ্টোগ্রাফির একদম বেসিক ভিত্তিটা বুঝতে এর কোনো জুড়ি নেই। তো সময়ের সাথে সাথে এই সিস্টেমগুলো আরও অনেক স্মার্ট হয়েছে। এনক্রিপশন মূলত ২ রকমের হয়। একটা হলো সিমেট্রিক, যেখানে সেন্ডার এবং রিসিভার উভয়ের কাছে একটাই গোপন চাবি বা কি থাকে। আর অন্যটা, সেটা হলো অ্যাসিমেট্রিক। এখানেই আসল টুইস্ট। এখানে চাবি একটা নয়, দুটো। একটা পাবলিক কি, যা সবার কাছেই উন্মুক্ত। অন্যটা প্রাইভেট কি, যা একদম সিন্ধুকে লুকিয়ে রাখার মতো গোপন। সত্যি বলতে গত ৩-৪০০ বছরে ক্রিপ্টোগ্রাফির দুনিয়ায় এটা সম্ভবত সবচেয়ে যুগান্তকারী আবিষ্কার। ব্যাপারটা অনেকটা এমন, একটা খোলা তালা যে কেউ আটকে দিতে পারে, কিন্তু সেটা খোলার ক্ষমতা শুধু তার কাছেই আছে যার পকেটে আসল চাবিটা রয়েছে। এবার যাচ্ছি পর্ব ২, প্রিন্সিপালস অফ মেসেজ সিকিউরিটি। মানে বিষয়টা শুধু গোপনীয়তার মধ্যেই সীমাবদ্ধ নেই। শুধু মেসেজ এলোমেলো করে দিলাম আর ভাবলাম নেটওয়ার্ক পুরোপুরি নিরাপদ। ব্যাপারটা কিন্তু মোটেও এত সহজ নয়। তথ্যের সুরক্ষার ক্ষেত্রে মূলত ৪টি মজবুত স্তম্ভ আছে। প্রথমটা কনফিডেন্সিয়ালিটি, মানে মেসেজটা যার পড়ার কথা কেবল তিনি সেটা বুঝবেন। দ্বিতীয়টা হলো ইন্টিগ্রিটি, অর্থাৎ ডেটা ঠিক যেভাবে পাঠানো হয়েছে একদম সেভাবেই পৌঁছাবে, মাঝে কেউ নাক গলাতে পারবে না। তৃতীয় স্তম্ভ অথেন্টিকেশন, এটা প্রেরকের আসল পরিচয় কনফার্ম করে। আর শেষটা হলো নন রেপিউডিয়েশন। এর মানে হলো যিনি মেসেজ পাঠিয়েছেন তিনি পরে কোনোভাবেই বলতে পারবেন না যে আরে আমি তো এটা পাঠাইনি। জাস্ট একবার ভাবুন, ইন্টারনেটে কাউকে $100 পাঠানো হচ্ছে আর মাঝপথে সেটা হ্যাক হয়ে $1,00,000 হয়ে গেল। কি সর্বনাশা একটা ব্যাপার হতো, তাই না? এজন্যই ডেটার ইন্টিগ্রিটি বা অখণ্ডতা বজায় রাখাটা একেবারে জীবন মরণ সমস্যা। তো চলে এলাম তৃতীয় পর্বে, ক্রিয়েটিং ডিজিটাল সিগনেচার্স, যাকে বলা যায় টেম্পার এভিডেন্ট সিল। ওই যে একটু আগে অথেন্টিকেশন আর নন রেপুডিয়েশনের কথা বললাম, এগুলো শতভাগ নিশ্চিত করার সবচেয়ে মোক্ষম হাতিয়ার হলো এই ডিজিটাল সিগনেচার। মেকানিজমটা আসলে দারুণ। ধরুন অ্যালিস তার প্রাইভেট কি ব্যবহার করে একটা মেসেজ এনক্রিপ্ট করছে। কেন? যাতে বব বুঝতে পারে যে মেসেজটা সত্যিই অ্যালিস পাঠিয়েছে। মজার ব্যাপার হলো, সাধারণত আমরা সবার জন্য উন্মুক্ত পাবলিক কি দিয়ে এনক্রিপ্ট করি, কিন্তু এখানে ঘটনা ঘটছে ঠিক উল্টো। নিজের অত্যন্ত গোপন প্রাইভেট কি দিয়ে মেসেজ সাইন করার মানে হলো গাণিতিকভাবে একদম পাথর খোদাই করে প্রমাণ করে দেওয়া যে নির্দিষ্ট এই ব্যক্তিটি মেসেজটি পাঠানোর অনুমতি দিয়েছেন। নো ডাউট। এই যে পুরো মডেলটা, হ্যাশিং থেকে শুরু করে ডিজিটাল সিগনেচার ভেরিফিকেশন, এই প্রসেসটা কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। আধুনিক ক্রিপ্টোগ্রাফির পর্দার পেছনের আসল কারিগর হলো এই হ্যাশিং ফাংশন। এর কাজটা অনেকটা জাদুকরের মতো।
যে কোনো সাইজের ডেটা এর ভেতরে ঢোকালে সে প্রসেস করে একটা নির্দিষ্ট সাইজের ইউনিক মেসেজ ডাইজেস্ট তৈরি করে দেবে, আর এই ডাইজেস্টটাই পরে সত্যতা যাচাইয়ের প্রধান চাবিকাঠি হিসাবে কাজ করে। তো চলুন ভেরিফিকেশন প্রসেসটা আসলে কিভাবে কাজ করে সেটা একটু ধাপে ধাপে ভেঙে দেখি। প্রথম ধাপে প্রেরক তার অরিজিনাল ডেটাকে একটা হ্যাশ ফাংশনে ঢুকিয়ে একটা হ্যাশ ভ্যালিউ তৈরি করেন। তারপর সেই হ্যাশটাকে তার নিজের প্রাইভেট কি দিয়ে সিলগালা বা সাইন করে দেন। এবার ডেটা যখন প্রাপকের কাছে পৌঁছালো তখন প্রাপকও সেম হ্যাশ ফাংশন ব্যবহার করে ডেটা থেকে একটা নতুন হ্যাশ ভ্যালিউ বানান। ফাইনাল স্টেপ হলো মেলানো। প্রেরকের সাইন করা হ্যাশটাকে ডিক্রিপ্ট করে নিজের তৈরি করা হ্যাশের সাথে মিলিয়ে দেখা হয়। যদি দুটো হ্যাশ ভ্যালু একদম হুবহু খাপে খাপে মিলে যায়, তার মানে ডেটা একদম পারফেক্ট আছে, এর অখণ্ডতা বিন্দুমাত্র নষ্ট হয়নি। পর্ব 4, দ্য কি ম্যানেজমেন্ট চ্যালেঞ্জ। এই যে এত ডিজিটাল তালা, সেগুলোর চাবি কিভাবে ডিস্ট্রিবিউট হয়? 1 বিলিয়ন, মানে 100 কোটি। সংখ্যাটা শুনে মাথা ঘুরে যাওয়ার জোগাড়, তাই না? আমাদের কাছে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী এনক্রিপশন অ্যালগোরিদম থাকতে পারে, কিন্তু সেই চাবিগুলো যদি নিরাপদে আরেকজনের হাতে দেওয়াই না যায়, তাহলে কিন্তু পুরো সিস্টেমটাই একটা বড় শূন্য। টেক্সটবুকে এটাকে বলা হয় এন স্কোয়ার প্রবলেম। জাস্ট ইম্যাজিন, যদি 1 মিলিয়ন মানুষ একে অপরের সাথে সিমেট্রিক কি ব্যবহার করে যোগাযোগ করতে চায়, তবে প্রায় 1 বিলিয়ন আলাদা আলাদা কি তৈরি করতে হবে, আর সেগুলোকে নিরাপদে সবার কাছে পৌঁছাতে হবে। গ্লোবাল ইন্টারনেটের স্কেলে এত বিপুল পরিমাণ চাবি ম্যানুয়ালি ম্যানেজ করা একেবারে অসম্ভব। আর ঠিক এই অসম্ভবকে সম্ভব করার জন্যই জন্ম হয়েছে পাবলিক কি ইনফ্রাস্ট্রাকচার বা পিকেআই সিস্টেমের। এটা হলো এমন একটা মাস্টারমাইন্ড সিস্টেম যা অত্যন্ত সুরক্ষিতভাবে বিশাল পরিসরে এই পাবলিক কিগুলো ডিস্ট্রিবিউট আর মনিটর করতে পারে। এসএসএল বা টিএলএসের মতো প্রোটোকলগুলো মূলত এর ওপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে। সহজ কথায়, এই পিকেআই সিস্টেম না থাকলে আজকের দিনে ইন্টারনেটে নিরাপদ যোগাযোগ করাটা স্রেফ একটা দিবা স্বপ্ন হয়েই থাকত। এবার আমরা দেখব আমাদের শেষ পর্ব 5, এভরিডে ইন্টারনেট সিকিউরিটি প্রোটোকলস, মানে বাস্তব দুনিয়ায় ক্রিপ্টোগ্রাফির ব্যবহার। এতক্ষণ আমরা যে অদৃশ্য গাণিতিক কনসেপ্টগুলো নিয়ে কথা বললাম, আসল মজাটা হলো এগুলোই কিন্তু আমাদের প্রতিদিনের ওয়েব ব্রাউজিং আর ইমেইলকে সুরক্ষিত রাখছে। এই সিকিউরিটি প্রোটোকলগুলোর লিস্টটা দেখলে মনে হতে পারে যেন ইংরেজি অক্ষরের জগাখিচুড়ি, কিন্তু এটাকে একটা চিটশিট হিসেবে ধরতে পারেন। নেটওয়ার্কের একটা লেয়ারে এক ধরনের স্পেশাল ডিফেন্স দরকার হয়। যেমন অ্যাপ্লিকেশন লেয়ারে কাজ করে পিজিপি, এইচটিটিপিএস বা কার্বেরাসের মতো প্রোটোকল। আবার একটু নিচের দিকে ট্রান্সপোর্ট আর নেটওয়ার্ক লেয়ারে পাহারাদারে কাজ করে এসএসএল, টিএলএস, আইপিসেক বা ভিপিএন। এগুলোই মূলত আমাদের ইন্টারনেট লাইফকে সেফ রাখে। এই প্রোটোকলগুলোর মধ্যে একটা চমৎকার নাম হল পিজিপি বা প্রিটি গুড প্রাইভেসি। ফিল জেমারম্যানের তৈরি করা এই প্রোটোকলটা কাজ করে একদম নিজস্ব স্টাইলে। এটা একটা সার্কেল অফ ট্রাস্ট বা বিশ্বাসের বলয় তৈরি করে। সাধারণ পিকেআই কাঠামোর ওপর পুরোপুরি ভরসা না করে পিজিপি ব্যবহারকারীদের নিজস্ব একটা নেটওয়ার্ক বা ওয়েব অফ ট্রাস্ট গড়ে তোলে। এখানে প্রত্যেকে তাদের নিজেদের কি রিংয়ে পরিচিতদের পাবলিক কি আর নাম সেভ করে রাখে। ফলে অত্যন্ত সেন্সিটিভ ইমেলগুলো সরাসরি আর দারুণ নিরাপদে আদান প্রদান করা যায়। অন্যদিকে কার্বেরাস প্রোটোকলটার কাজের ধরন আবার একটু আলাদা। এটা হলো থার্ড পার্টি অথেন্টিকেশনের একদম রিলায়েবল একটা সার্ভিস। এর সবচেয়ে ম্যাজিক্যাল দিকটা কি জানেন? এটা ব্যাকগ্রাউন্ডে এত সাইলেন্টলি কাজ করে যে কেউ টেরও পাবে না কখন সে অথেন্টিকেশন কমপ্লিট করে সম্ভাব্য হ্যাকার বা আড়িপাতাদের কিক আউট করে দিয়েছে। আসলে সত্যি কথা বলতে কি, সবচেয়ে সেরা সিকিউরিটি সিস্টেম তো সেটাই, যেটা চোখের সামনে একেবারে অদৃশ্য থাকে। আলোচনার একেবারে শেষে এসে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়। প্রযুক্তির তো রকেট গতিতে বিবর্তন হচ্ছে। তো আজকের দিনের এই এত শক্তিশালী ডিজিটাল তালাগুলো আগামী দিনেও কি ঠিক এভাবেই অভেদ্য থাকবে? ক্রিপ্টোগ্রাফিক সুরক্ষা এবং যারা এই সিস্টেম ভাঙার জন্য দিনরাত এক করে ফেলছে, এই দুই পক্ষের ইঁদুর বিড়াল খেলা কিন্তু অবিরাম চলছেই। আজ হয়তো আমরা এক ধাপ এগিয়ে আছি, কিন্তু কাল কি হবে? সাইবার দুনিয়ার এই রোমাঞ্চকর লড়াই কোথায় গিয়ে থামবে, সেটা সত্যিই ভাবার বিষয়।